প্রিয় দর্শক, স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছে আমি রুবায়াত ফেরদৌস। প্রিয় দর্শক, নানা নাটকীয়তার পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 292 আসনের অন্তত 215টিতে জয় নিয়ে তৃতীয় দফায় ক্ষমতার মস্তদে বসতে চলেছেন মমতার নেতৃত্বাধীন তৃণমূল। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় বারবার উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ। তাছাড়া তিস্তা সহ অমীমাংসিত ইস্যুগুলোতে এই নির্বাচনের প্রভাব ও তাৎপর্য নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সব মিলিয়ে এই নির্বাচনে আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশিদের। প্রিয় দর্শক, ঠিক এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য ও গুরুত্বটি কোথায়। আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মিস্টার শাহাব এনাম খান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে কলকাতা থেকে প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনি এই আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। চাইলে আপনি ফোন করতে পারেন, প্রতিক্রিয়া জানাতে পারেন, আপনার মতামত দিতে পারেন। জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা আরটিভিতে চোখ রাখছেন, চাইলে অনুষ্ঠানটি আপনারা ফেসবুকে দেখতে পারেন। তো প্রথমে কলকাতা থেকে শুভাশিস দা, আপনাকে দিয়ে শুরু করতে যাই। একটু যদি হালনাগাদ তথ্য থেকে থাকে, যতটুকু আমরা বললাম 215, আর কোনো চেঞ্জ হলো কিনা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের আসনটি নিয়ে যদি একটু আমাদেরকে হালনাগাদ তথ্য দেন। জি না, নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যে তৃণমূল কংগ্রেস, তারা রিকাউন্টিং চেয়েছে। সেইটার সিদ্ধান্ত হয়তো রাতেই জানা যাবে, এখনো জানা যায়নি। কারণ খুব কম মার্জিনে একটা মমতা বন্দ্যোপাধ্যায় 1950 বা এরকম একটা ব্যবধানে পরাজিত হয়েছেন। এছাড়াও আরো কিছু আসনে তৃণমূল কংগ্রেস হেরেছে 69 ভোটে বা এই ধরনের খুব কম ভোটে। সেরকম বেশ কয়েকটা আসনে ওরা রিকাউন্টিং চেয়েছেন। 1 নম্বর। 2 নম্বর, একটা ধর্মের ভিত্তিতে পোলারাইজেশনের একটা রাজনীতির ফলে সেটা অনেকটাই নন্দীগ্রামে সফল হয়েছে, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা নন্দীগ্রামে কিছুটা পিছিয়ে পড়েছেন। যদিও সারা পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের ক্ষেত্রে আমি বলবো এই রাজনীতি খুব একটা প্রভাব ফেলতে পারেনি, বরং উল্টোটাই হয়েছে। যে একটু যদি বলেন যে সারা পশ্চিমবঙ্গ যে এই যে হিন্দু মুসলিম যে বিভাজনের সাম্প্রদায়িক রাজনীতির ধোয়া তোলা হচ্ছে, সেটা কাজ করলো না, কিন্তু নন্দীগ্রামে কাজ করেছে, কারণটা কি আসলে আপনি যেটা বলছিলেন? এইটা আর কি সময় লাগবে দেখতে, এটা আজকেরই ঘটনা। কিন্তু একটা যেভাবে শুভেন্দু অধিকারী তার প্রচার করেছিলেন যে মমতাকে বেগম মমতা বা নন্দীগ্রামের যেখানে সংখ্যালঘুরা থাকেন সেগুলোকে পাকিস্তান বলে চিহ্নিত করে, কখনো কখনো লোকজন মানুষ ভুল করে ফেলে। আমি বলছি, আমার ধারণা নন্দীগ্রামে এই চেষ্টাটা আংশিক সফল হয়েছে, কিন্তু গোটা রাজ্যের যে ভোট তাতে এই চেষ্টাটা একেবারেই সফল হয়। এর বাইরে একটা যদি বলেন, অনেকে যেটা জানতে চাইছে যে ভারতীয় সংবিধান কি বলে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যদি ধরলাম হেরে গেছেন, মুখ্যমন্ত্রী যদি তাকে হতে হয়, সাংবিধানিকভাবে কোনো বাধা আছে কিনা, কিংবা কি করতে হবে? আসলে কোনো বাধা নেই। তাকে যদি তার হেরে যাওয়াটাই থেকে যায়, তিনি যদি হেরেই যান, তাহলে কিন্তু তাকে কোনো একটা কেন্দ্র থেকে 6 মাসের মধ্যে আবার জিতে আসতে হবে। জি, একটাকে বলা হচ্ছে রাজ্যপালের অনুমতি নিতে হবে, এইটুকু কি আছে সংবিধানে? না, এটা নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মই আছে এটা। এবং অতীতে এরকম হয়েছে কখনো কখনো যে মুখ্যমন্ত্রী হেরে গেছেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরে গেছেন, বা প্রাক্তন মুখ্যমন্ত্রী খুব অল্প ভোটে জিতেছেন। যেমন বিধান রায় 1957 সালে মাত্র 540 ভোটে বউবাজার কেন্দ্র থেকে জিতেছেন। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় 1971 সালে বরানগর কেন্দ্রে জ্যোতি বসুর কাছে হেরে গিয়েছিলেন। ফলে এরকম, বা বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি অবশ্য 2011-তে হেরে গেলেন, সিটিং চিফ মিনিস্টার হেরে গেছেন এমন আছে, কিন্তু সিটিং চিফ মিনিস্টার হেরে গেছেন, দল জিতেছে, এরকম অতীতে হয়নি। এটা একটা নতুন ঘটনা।
জি। তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো কেন্দ্র থেকে উনি আবার মানে কেউ একজন পদত্যাগ করতে পারেন। না, ইতোমধ্যে তো দুটো আসন নির্বাচন হয়নি, দুটো আসন তো নির্বাচন হয়নি, তার যে দুটো কোনো আসন একটা হয়নি আসন থেকে একমাত্র। হয়তো তিনি চলে আসতে বা পারেন। জি। উনি যদি অন্য কোনো আসন পছন্দ করেন, ওনার দলের কোনো ব্যক্তি কোনো বিধায়ক পদত্যাগ করতে পারেন, সেই পদ সেই সেই কেন্দ্র শূন্য হলে উনি সেখান থেকে আবার পুনর্নির্বাচিত এমনি হতে পারেন। পুরো ভোটের শতাংশের হিসাব কি আপনার কাছে আছে? হ্যাঁ, একটু যদি তৃণমূল বলেন। কংগ্রেস তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 48.5%, যেটা 10 বছরে 10 বছর কেন, মানে তৃণমূলের ইতিহাসে এত ভোট আগে কখনো হয়নি। 48.5। আর বিজেপি ভোট পেয়েছে 37.6। ওদের ভোট কিন্তু 2019-এর লোকসভা ভোটের থেকে প্রায় 4% কমেছে। কমেছে। জি। বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জোট ছিল, তারা ভোট পেয়েছে 8%। তাদের ভোট ছিল 15, মানে ওখান থেকে 7% কমেছে। বিজেপির ভোট 4-5% কমেছে। এই পুরোটাই কিন্তু গিয়ে যোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের মমতার ভোটের সঙ্গে। ফলে একটা বোঝা যাচ্ছে যে বাঙালি একটা কিছু বলছে যে ইট ইজ এ মানে ম্যান্ডেট এগেইনস্ট বিজেপি। জি। না, কিন্তু এইটাও তো আবার ঠিক যে বিজেপি 3টে আসন থেকে এবার যতগুলো আসন পেল, সেটা তো একটা বিজেপির। তিনটে ধরলে ভুল হবে। জি। কারণ আমি যদি 2019-এর লোকসভা ভোট দেখি, সেটাকে যদি আমি বিধানসভায় ফেলি, তাহলে বিজেপি 122টা বিধানসভায় এগিয়েছিল। সেক্ষেত্রে ও যখন আজকে ওই 76-77টা হয়েছে, ফলে বিজেপির ভোট কমেছে। ভোটও কমেছে, আসনও কমেছে, অনেকটাই কমেছে, জি। অনেকটাই কমেছে। 2016-কে ধরলে হবে না, 2019-কে ধরতে হবে। কারণ 2019-এ বিজেপি লোকসভায় 18টা আসন পায়, এবং ওই 18টা আসনকে বিধানসভায় ফেললে দেখা জি। যায় যে 122টা বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল। সেই পজিশনটা বিজেপি ধরে রাখতে পারেনি এবারে। জি, অনেক ধন্যবাদ। আপনি সঙ্গেই থাকুন, আরও প্রশ্ন নিয়ে আমরা আসবো। শাহাব আলম খান, আপনি যদি একটু বলেন যে আপনার বিশ্লেষণ যদি হাজির করেন, এবং পরে বাংলাদেশের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো। শাহাব আলম খান। ধন্যবাদ রুবায়ত ভাই। এটা একটা ফেনোমেনাল রেজাল্ট, যেটা আমি শুভাজিৎদার এক্সপ্লেনেশনটা শুনছিলাম। এটাই মানে আমরা ভেবেছিলাম যে দেখেন বিজেপির কিন্তু একটা ডাউনস্লাইড শুরু হয়েছে, এবং পোস্ট প্রণব মুখার্জি ইন্ডিয়ান কংগ্রেসের একদম মানে যেটাকে চরম ভরাডুবি বলা হয়। ইভেন আসামেও তাদের অবস্থাটা খুবই খড়বড়ি খারাপ টাইপের। সুতরাং এইখানে যে বাকি যে পলিটিক্যাল পার্টিগুলি এসেনশিয়ালি মার্জিনালাইজ হয়ে গেছে। আজকের যে রেজাল্টটা, সেটা যদি নন্দীগ্রামকে, যেটা শুভাশিস দা বললেন, আমি চিঠিটাও পড়ছিলাম যেটা তৃণমূল ইলেকশন কমিশনকে লিখেছে, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে রিকাউন্টিং গুলি কেন, মিসক্যালকুলেশন থেকে শুরু করে মানে ফ্রডুলেন্স অনেক কিছু এটার মধ্যে আছে। ফলে ইলেকশন কমিশন কিন্তু আপাতত এটাকে উইথহেল্ড রেখেছে। তবে এই রেজাল্ট যেটা শুভাশিস দা বললেন এবং আমরা যেটা দেখলাম, তাতে কিন্তু মমতা ব্যানার্জিকে এখন আপনি অল ইন্ডিয়া পলিটিশিয়ান হিসেবে দেখতে পারেন, রাদার দেন হিস্টোরিক্যালি যেটা আমরা দেখতাম রিজিয়নাল পলিটিক্যাল পার্টি বা রিজিয়নাল লিডার। ওনার যে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার পদে যাওয়ার জন্য যেই ধরনের একটা সুযোগ তৈরি হয়েছে, সেটাতে হয়তো বা বাধা সৃষ্টি করলে একটা ইন্ডিয়ান কংগ্রেসই করতে পারে। সেটা ছাড়া অন্যান্য যদি আপনি দেখেন, কেরালাতে যেটা হচ্ছে, তামিলনাড়ু যেটা হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু তার একটা বড় রকমের পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি হয়ে গেছে। এটা হলো একটা। দ্বিতীয় যে জিনিসটা আছে, সেটা যদি আপনি দেখেন, সোশ্যাল ইন্ডিয়া, সোশ্যাল ওয়েস্ট বেঙ্গল, সোশ্যাল ওয়েস্ট বেঙ্গল হিস্টোরিক্যালি কিন্তু সবসময় প্লুরাল সোসাইটি। ফলে তারা এই যে যেটা শুভাশিস দা বললেন, যে এক হিসেবে যে বেগম মমতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব উইসপারিং ক্যাম্পেইন গুলি করা হয়েছে, এগুলি কিন্তু প্রত্যেকটাই তার পক্ষে গিয়েছে, বিজেপির বিপক্ষে গিয়েছে। আপনি দেখেন যদি পলিটিক্যাল বেঙ্গলকে দেখেন, ইনক্লুসিভিটি ফিরে এসছে। ফলে এখানে ধর্ম কর্ম সবকিছু ভেদে কিন্তু সকলেই কিন্তু একাট্টা হয়েছেন, যে কারণে বিজেপির কিন্তু স্লাইড ভরাডুবি হচ্ছে। থার্ড যেটাকে বলা হয় যে আপনি রিলিজিয়াস ওয়েস্ট বেঙ্গলকে যদি দেখেন, সেকুলারিজম ক্লিয়ারলি এখানে হয়তো ওয়ার্সি এন্ড কোম্পানি তাদের কিছুটা ভোট কেটেছে, কিন্তু এতেও কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে মুসলিম ভোট আর কোনো ডিটারমিনেন্ট ভোট না। সেটা কিন্তু 2016-তেও প্রকাশ পেয়েছে, যখন বিহার ইউপি ইলেকশনের ডেটাগুলি যদি নেন, সেখানে যদি দেখেন যে কি ধরনের ইলেকশন ক্যাম্পেইন হয়েছিল এবং মুসলিম ভোটের আসলে কতটুকু ডিটারমিনেন্ট ক্ষমতা, সেটা কিন্তু এবারও প্রমাণ হয়ে গেল।
এখন যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হলো যে মমতা ব্যানার্জির মেইন পলিটিক্যাল ক্যাপিটালটা ছিল হলো ডেলিভারি। আমাদেরকে মনে রাখতে হবে যে মমতা ব্যানার্জি যে ডেলিভার করেছেন সোশ্যাল গুডস বলেন, ইকোনমিক টুলস বলেন, সেইটা কিন্তু এখনো পর্যন্ত অল ইন্ডিয়া সিস্টেমে বিজেপি কিন্তু ডেলিভার করতে পারে। ফলে বিজেপির যে একটা বিশাল মিডিয়া মান এবং পাবলিকের কাছে যে ডেলিভারি, দুটোর মধ্যে একটা বড় রকমের গ্যাপ আছে। এক নম্বর যে জিনিসটা যদি দেখেন স্বাস্থ্য সাথী, যেটা শুভাশিস দা বলতে পারবেন যে মমতা ব্যানার্জি যেটা ইন্ট্রোডিউস করেছে, আপনি যদি ৫ লাখ টাকা পর্যন্ত আপনার মেডিকেল বিল হয়, আপনি একটা বড় রকমের রিলিফ পাবেন। আপনি যদি কন্যাশ্রী দেখেন, সাইকেল দেওয়া হচ্ছে বাচ্চা মেয়েদেরকে, যারা ক্লাস 3 থেকে 12 এর মধ্যে আছে, প্রাইভেট স্কুলে পড়লেও তারা কিন্তু এক ধরনের রিইম্বার্সমেন্ট পাবে এবং তাদের কিন্তু এডুকেশন ফ্রি হয়ে গেছে পাবলিক স্কুলে। রূপশ্রী যদি দেখেন, যে মেয়ের বিয়ে হচ্ছে 25,000 রুপি করে দেওয়ার একটা বিধান তৈরি হয়েছে। এগুলি কিন্তু আলটিমেটলি ডেলিভারি। এবং তার উপরে যদি দেখেন কোভিড ফিয়ার, মানুষের মধ্যে কোভিড ফিয়ার কিন্তু বড় রকমের কাজ করেছে। মমতা ব্যানার্জিকে রাস্তায় থাকতে হয়েছে এই কারণে যে বিজেপি তাকে টেনে রাস্তায় এনেছে। ফলে তাকে যদি ইলেকট্রাল ক্যাম্পেইন করতে হতো ডিজিটালি বা কিছু, তাতে তো কুম্ভমেলা বন্ধ হতো, তাতে তো দিল্লিতে আজকে যে মেভেমটা হচ্ছে সেগুলি তো বন্ধ হতো। সুতরাং তাকে বাধ্য হয়েছে রাস্তায় আসতে। ফলে এই জায়গাতে তার যে একটা স্ট্রং লিডারশিপ, সেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা বড় রকমের ইমপ্লিকেশন রেখেছে। অবাঙালি নেতৃত্বের একটা বড় প্রবলেম আছে। সুতরাং এই যে ইনক্লুসিভিটি বললাম বা এক্সক্লুসিভিটি সেন্ট্রাল গভর্নমেন্টের বলে, সেখানে কিন্তু এই যে অবাঙালিরা এসে, গুজরাটি বা নন বেঙ্গলিরা এসে এখানে লিডারশিপ তৈরি করার যে একটা সিস্টেম তৈরি করেছিল, সেটা কিন্তু কাজ করেনি। কারণ বেঙ্গলের এই একটা বড় জিনিস আছে, সেটাকে যে কারণে আমি লিখছিলাম যে ন্যাশনালিজম, মানে হিন্দু ন্যাশনালিজম ভার্সেস বেঙ্গলি ন্যাশনালিজমের একটা বড় রকমের দ্বন্দ্ব যেটা ছিল, সেটা থেকে ওয়েস্ট বেঙ্গল বেরিয়ে এসছে এবং বেঙ্গলি ন্যাশনালিজম কিন্তু আবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে মনে রাখতে হবে যে গ্যাস প্রাইস, আপনি মমতা ব্যানার্জি যদি 2 টাকায় একটা মানুষের কাছে চাল পৌঁছতে পারেন, সেই চালটা রান্না করার জন্য যদি 900 টাকায় আপনাকে গ্যাস কিনতে হয়, খুব স্বাভাবিকভাবে একটা বিশাল রকমের মিসম্যাচ আছে। সেটা কিন্তু ভারতের বা ওয়েস্ট বেঙ্গলের মানুষের মধ্যে একটা বড় রকমের চিন্তার জায়গা, যে আমি 2 টাকার চাল পাচ্ছি বটে, কিন্তু আমাকে 900 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, তাহলে কিভাবে করবো? সেখানে আসেন যে একটা বড় জিনিস আসলো ইয়াংদের মধ্যে, লাভ জিহাদ, রোমিও স্কোয়াড, এইসব যে বিচিত্র রকমের, মানে যেগুলি ভারতবর্ষে কোনোদিন কেউ কখনো শোনে নাই, সেকুলার বাংলাদেশে তো নাই, যে আপনি লাভ জিহাদ নিয়ে আসলেন যে বিয়ে শাদীর ব্যাপারে নন মুসলিম বিয়ে করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। তারপরে আপনি রোমিও স্কোয়াড, বাচ্চারা এখানে যাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। দিস হ্যাভ ক্রিয়েটেড এ হিউজ ইম্প্যাক্ট অন দি ইউথ। এই কারণে ইউথের একটা বড় ডিসফ্র্যাঞ্চাইজ। এইটা সাহাব, আমি একটু যোগ করতে চাই, এটা তো ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে যে দুর্নীতি, করাপশন, কাটমানির ব্যাপারে কিন্তু হিউজ অভিযোগ ছিল এবং বেকারত্ব কিন্তু একটা বিশাল সমস্যা। তাহলে তরুণরা কেন এইদিকে মুগ্ধ হচ্ছে আসলে, সেটা কিন্তু বড় প্রশ্ন। এটাতেই আসছিলাম রুবায়েত ভাই, মানে ডাউন সেক্টরতে আসছিলাম, যে ডাউন সেক্টরে যদি আপনি দেখেন ওভারঅল ভারতের আনএমপ্লয়মেন্ট রেট স্কাই রকেট, সেখানে ওয়েস্ট বেঙ্গল ডিফারেন্ট না, বরং ন্যাশনাল যে স্কাই রকেট, ন্যাশনাল যে আনএমপ্লয়মেন্ট আছে, সেই তুলনায় ওয়েস্ট বেঙ্গলের আনএমপ্লয়মেন্ট মাচ লেসার। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যেটা করাপশনের কথা বলা হচ্ছে, যদি আপনি করাপশনের স্কেলে যান, সেই করাপশনের স্কেলে কি আপনি ডেলিভার করছেন কিনা? করাপশন থাকবে, সোসাইটিতে করাপশন আছে, ভারতবর্ষে করাপশন না থাকলে তো অলরেডি এটা একটা ডেভেলপড ওয়ার্ল্ড হয়ে যেত। কিন্তু মুশকিলটা হলো যে এই করাপশনের যে মাত্রাটা আছে, সেটা হলো যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের দেখেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আসতেই পারলো না বিকজ অফ করাপশন। সেই স্কেলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে করাপশন গুলি আছে, সেই করাপশন গুলি আসলে মাস স্কেলে কোন রকম ইমপ্লিকেশন রাখেনি, সেগুলি পারসেপশন লেভেলে রেখেছে। কিন্তু মাস স্কেলে ডে টু ডে, যেটা আমি বললাম যে রূপশ্রী থেকে বলেন, কন্যাশ্রী থেকে বলেন, প্রত্যেক বাড়ির বাবার কিন্তু এখন অনেক বেশি এম্পাওয়ার্ড আগের চেয়ে। সুতরাং সেই জায়গাগুলি মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, মেয়েরা কিন্তু কোনো অবস্থাতেই এই জিনিস সহ্য করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের মধ্যে একটা বড় রকমের এম্পাওয়ারমেন্ট আছে, যেটা ভারতবর্ষের অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি, নর্থ ইস্ট ইন্ডিয়া বাদে। এই এম্পাওয়ারমেন্টের জায়গায় যখন আপনি বেগম বলেন, বেগম মমতা বলেন, কিংবা তাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, যে ভারতের প্রধানমন্ত্রী বলেন বা অমিত শাহ বলেন, এই জিনিসটা কিন্তু তারা কখনোই একসেপ্ট করেনি। আর লাস্ট যে পয়েন্টটা এটা মনে রাখতে হবে, সেটা হলো যে যতবার অ্যান্টি বাংলাদেশি রেটরিক দেওয়া হয়, ততবার তৃণমূলের ভোট ব্যাংক বাড়ে। এটাই বাড়ে কারণ যদি আপনি দেখেন ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের
যে হিন্দু সম্প্রদায় বলেন বা মুসলিম সম্প্রদায় বলেন, তাদের যে একটা ইন্টারাকশন আছে, যে আমি ফেরত যেতে পারবো কিনা, আমি আসতে পারবো কিনা, এবং এই যে এই যে এনআরসি যেটা আছে, এটাতে তো শুধু মুসলমানদেরকে ধরে না। এটার মধ্যে তো হিন্দু বাঙালি যারা আছে তারাও আছে। সুতরাং বাঙালিদের মধ্যে কিন্তু এই যে ইন্টার রিলেশনটা, অ্যান্টি বাংলাদেশি, অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি মুসলিম এবং ইভেনচুয়ালি অ্যান্টি বেঙ্গলি বিং হিন্দু, এই পুরো ইকোসিস্টেমটা কিন্তু কাজ করেছে। সুতরাং আপনার ফিয়ার ফ্যাক্টরটা ভুলে গেলে হবে না। জি, থাকুন সঙ্গে। সুভাষ, যদি আপনি যদি একটু বলেন যে ফ্যাক্টর যেগুলো সাহাব বলেছে তার সঙ্গে আপনার মত কিংবা আমি দ্বিমত, জি একটু ওনার প্লিজ। সঙ্গে প্রায় সব বিষয়েই একমত। যেটা হলো গিয়ে বাঙালি একটা আলাদা কি বলবো চরিত্র আছে, সেটা ওই শ্রী চৈতন্য বলুন, রামমোহন, রবীন্দ্রনাথ, লালন ফকির সব মিলে একটা 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 উদারতার জায়গা আছে। সেখানে কোনো একটা নির্দিষ্ট ধর্মের ভাবনা, বাকিরা ঠিক নয়, এই যে রাজনীতি, এইটা বাঙালি নেবে না। এবং এটা খুব স্পষ্ট এই ভোটের যেটা বৈশিষ্ট্য হলো যে বাঙালি যেন একটা বড় পরীক্ষায় পাশ করলো, তারা বললো না এটার সঙ্গে আমরা নেই। এটা নিয়ে পরে আরো কাটাছেড়া হবে, কিন্তু সাধারণভাবে এই যে মমতার একটা বিরাট ভোট বৃদ্ধি হলো 2019-এ যেটা ছিল তার থেকে প্রায় 4-5% ভোট বাড়লো, সেটার কারণ হচ্ছে গিয়ে যে একটা বড় অংশ বাঙালি তার উপরে আস্থা প্রকাশ করলো যে আমরা ওই ধর্মীয় রাজনীতিটার বিরোধিতা করছি, সেক্ষেত্রে আপনার সঙ্গে আছে। যে কারণে লেফট ফ্রন্ট বা বামপন্থীদের ভোটটা খুব কমে গেল। কারণ যেহেতু তৃণমূল কংগ্রেসের উইনেবিলিটি অনেক বেশি, সবাই যারা বিজেপিকে চাইছে না তারা সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিল। এইটার একটা ন্যাশনাল ইম্প্যাক্ট হবে বলে আমার ধারণা। সেটা হচ্ছে গিয়ে আগামী বছর ইউপিতে নির্বাচন, উত্তরপ্রদেশে নির্বাচন আছে, যোগী আদিত্যনাথের রাজ্যে নির্বাচন আছে, এছাড়া দিল্লি সীমান্তে কৃষকের আন্দোলন চলছে, এবং 2024-এ একটা বিরোধী জোটের প্রশ্ন উঠবে। সেখানে কিন্তু আমার ধারণা বাঙালি নেত্রী হিসেবে মমতা, সেটা যেটা উনি বললেন কিছুটা, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে। সব থেকে বেশি যেটা দেখার সেটা হচ্ছে গিয়ে কৃষক আন্দোলন এবং আগামী বছর উত্তরপ্রদেশের যে নির্বাচন, তাতে এই ভোটের কি ধরনের প্রভাব পড়বে, সেটা কতটা পড়ে সেটা দেখার আছে। ইভেন এর সঙ্গে বোধহয় করোনার ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার, যে মোদী সরকার কিভাবে করোনাকে ব্যবস্থাপনা করে। একটা যদি বলে মিস্টার সাহাব, যেটা বলেছেন প্রফেসর সাহাব, যে মমতার এই আঞ্চলিক নেতা থেকে একটা সর্বভারতীয় নেতা হয়ে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? না, তৈরি হচ্ছে, তার কারণ কংগ্রেস যেহেতু মানে 130-35 বছরের পুরনো দল, কিন্তু কংগ্রেস যেহেতু খুব একটা সুবিধা করতে পারছে না বিভিন্ন রাজ্যে, মানে সোনিয়া গান্ধীর একটা বিকল্প রিপ্লেস হিসেবে মমতাকে ভাবতে চাইবে কিনা মানুষ। ফলে একটা ভাবনা শুরু হয়েছে যে কংগ্রেস ছেড়ে যারা অতীতে বেরিয়ে গিয়েছেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, জগনমোহন রেড্ডি, এদেরকে এরা কি কংগ্রেসে ফিরে যাবে, সেটা একটা, বা এরা একটা ফ্রন্ট তৈরি করতে পারে বা একটা জোট তৈরি করতে পারে যার সঙ্গে কংগ্রেসও থাকবে, কিন্তু সেক্ষেত্রে লিডারশিপ কে দেবে? সেক্ষেত্রে লিডারশিপ দেওয়ার ক্ষেত্রে মমতার গুরুত্ব বাড়ছে ধীরে ধীরে, বিশেষ করে এই নির্বাচনে সেই গুরুত্ব বাড়ছে। অনেক ধন্যবাদ সুভাষ, আপনি সঙ্গে থাকুন, আরো প্রশ্ন আমাদের আছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমরা একটু আলোচনা এগিয়ে নিয়েছি আপনার আসা আগ পর্যন্ত। এখন আপনার বিশ্লেষণ যদি বলেন যে মমতা ব্যানার্জির এই জয়কে আপনি কিভাবে দেখছেন, কোন ফ্যাক্টরগুলা মূলত কাজ করেছে বলে আপনার মনে হয়? পরে বাংলাদেশের ক্ষেত্রে তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো, প্লিজ। মমতা ব্যানার্জির জিতে আসাটা খুব অত্যন্ত জরুরি ছিল। কার জন্য জরুরি ছিল? জি, পূর্বাঞ্চলে, ভারতীয় পূর্বাঞ্চলে আপনি সবচেয়ে একটা ভয়াবহ বাস্তবতা হচ্ছে যে নর্থ ইস্ট ইন্ডিয়ার একমাত্র আসামে আবার বিজেপি জিতে এসছে, এবং আপনি যদি সেখানে বিজেপির নেতৃত্বের কথাবার্তা শোনেন, এরা একেবারে এমন একটা রেসিস্ট অ্যাপ্রোচে কথা বলে, যেমন ধরেন আজকেই তাদের একজন ঊর্ধ্বস্থানীয় নেতা
পশ্চিমবঙ্গের এক টেলিভিশন নেটওয়ার্কে তিনি বলছেন যে এই যে তাদের যে বিল, নাগরিকত্ব বিল, সেখানে এই যে মুসলমানদেরকে আসতে না দেয়া, সেটাকে অত্যন্ত জোরালো ভাষায় সে ডিফেন্ড করলো যে কেন এখানে তাদেরকে তো আমরা এক খণ্ড জমি দিয়ে দিয়েছি, মুসলমানরা তো পার্টিশন হয়ে গেল, তারা এক খণ্ড জমি নিয়ে ভারতবর্ষের জমি তারা নিয়ে আলাদা রাষ্ট্র করেছে, এখন তাহলে তারা আবার আমাদের দেশে থাকবে কেন? মানে সেই টু নেশন থিওরি, সেই সো কল টু নেশন থিওরির কথাই তারা বলছে। এই ধরনের কথা বলার ফলে এখন যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতো, তাহলে আমাদের জন্য এটা একটা সমূহ অনিশ্চয়তা নিয়ে আসতে পারতো। অথচ অন্যদিকে মমতার আসার একটা, আমি মনে করি যে অত্যন্ত প্রয়োজনীয়, যেটা আমার মনে হয় আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দর করে বলেছেন, যে বাঙালির বাঙালিত্ব এবং মমতা যে বাংলার যে প্রাইড, বাংলার যে ঊনবিংশ শতাব্দীর মহৎ ব্যক্তিত্বরা যারা বাংলাকে সমৃদ্ধ করেছে, সাহিত্য, ধর্মীয় পরিবর্তন, ধারণায় উদারতা আনা, এই সবকিছু মিলিয়ে ওই যে গুজরাটি ব্যক্তিত্ব, তারা তো একেবারে অর্ধশিক্ষিত, অসভ্য, এবং বাংলা তাদেরকে গ্রহণ করবে এটা অকল্পনীয় ছিল। আর লজ্জায় বলতে গেলে আমি একজন পূর্ব বাংলার মানুষ হয়ে আমার মাথা হেঁট হয়ে যেত যদি আজকে বাঙালিরা মমতাকে না জিতিয়ে আনতো। এবং এটা যে কত গুরুত্বপূর্ণ আজকে আমরা বুঝতে পারি, কেননা বাঙালি সবসময় পশ্চিমবঙ্গে, আমরা এটা এখনো জানি, তারা বিশ্বাস করে যে আজ বাংলা আজকে যা চিন্তা করে, ভারতবর্ষ আগামীকাল সেটা চিন্তা করে, এবং পুরা ভারতবর্ষের যে সেন্স অফ ইউনিটি, এটাই কিন্তু পশ্চিম বাংলা দিচ্ছে। আমার আরেকটা ইম্পর্টেন্ট ধারণা হচ্ছে যে এখন মমতাকে একটা জেনুইন স্বীকৃতি তিনি পাবেন সর্বভারতীয় নেত্রী হিসাবে। তার তৃণমূল হয়তো সর্বভারতীয় বেস নেই, কিন্তু আমি যেভাবে দেখলাম যে এই যে ভারতে বিজেপির বিপরীতপন্থী যারা রয়েছে, অত্যন্ত, দেখেন সবচেয়ে আগে কে কনগ্রেচুলেট করলো? মুফতি সাইদা, যিনি চিফ মিনিস্টার ছিলেন কাশ্মীরে। তার ইঙ্গিত কি? তিনি কিন্তু ভারতবর্ষ, এমন একটা ভারতবর্ষ দেখতে চান কাশ্মীর যেখানে মমতার মতো নেতৃত্ব দিবেন, সেখানেই তিনি গ্রহণযোগ্যতা পান। তারপর উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের পুত্র, তারপর দক্ষিণে যে অন্যান্য কয়েকজন নেতা সারা পাওয়ার পর্যন্ত কনগ্রেচুলেট করেছে। এর ইঙ্গিত হচ্ছে এই যে এটা সর্বভারতীয় যে সেকুলারিস্ট কারেন্ট, সেটাকে আবার রিভাইভ করবে। আমি বিশ্বাস করি যে এখন মমতা আরো অনেক সাহসিকতার সাথে বিজেপির যে নগ্ন চিন্তাধারা, সেটাকে এক্সপোজ করবে। কেননা মমতা একটা অত্যন্ত মারাত্মক অস্তিত্বের সংকটে ভুগছিলেন। বিজেপির এই যে অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে যেসব ইঙ্গিত দিচ্ছিলেন এবং যেভাবে মমতাকে হিউমিলিয়েট করার, এবং আমার আরেকটা সবচেয়ে খারাপ লেগেছে, এই যে মোদি তাকে দিদি বলে সম্বোধন করায়, যে দিদি শব্দটাকে দীর্ঘায়িত করা এবং সেটাকে একটা বিকৃত, সেটা আজকেও তিনি করেছেন। আজকেও টুইটারে যখন অভিনন্দন জানিয়েছেন তখনও দিদি বলেছেন, ডিটা বড় করে লিখে, আজকেও সম্বোধনই জানিয়েছেন। বড় করে ডাকে, সেটা কিন্তু সেখানে আভিজাত্য থাকে না। নেহেরুর যে আভিজাত্য ছিল, এবং শাস্ত্রী এবং অন্যান্য, মনমোহন সিং, তাদের কথাবার্তায় ভারতের যে প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব থাকবে, যেটা আমরা আশা করি, সে আভিজাত্য ছিল না। এখন যদি এখন ওই ট্রাম্পের মতো একটা অপদার্থকে এনে বসানো হয়, ঠিক মোদিও তো সেই ভাষাতেই কথা বলে। তিনি যখন ইংরেজি বলেন, তার ইংরেজি চর্চা, সেই ইংরেজি চর্চার ভেতরে মনে হয় যে একটা চাওয়ালা, তিনি যাতে উপরে উঠতে চেষ্টা করছেন। ইংরেজি অত্যন্ত সেইটা বোধহয় স্যার আমি একটু দ্বিমত করবো, এটা খুব এলিটিস্ট হবে না স্যার, আমি একটু দ্বিমত করবো। চাওয়ালা হওয়ার মধ্যে কোনো স্যার মানে লজ্জা থাকার কথা না। চাওয়ালা হতেই পারে, চাওয়ালার ছেলেও হতে পারে, এটা খুব এলিটিস্ট মনে হবে, এবং ইংরেজি বলতে পারাটা খুব এলিটিস্ট মনে হবে। না বলতে পারলেও কোনো সমস্যা নেই আসলে। সাহাব যদি বলেন, এই যে বাঙালি জাতীয়তাবাদ, আমরা তো জানি যে স্বাধীন দেশে জাতীয়তাবাদ একটা প্রতিক্রিয়াশীলতা, এই বাঙালি জাতীয়তা ভিত্তি করে জয়ী হওয়া, এটা কি আখেরে কোনো বুমেরাং হবে কিনা? জাতীয়তাবাদ কিন্তু শেষ বিচারে খুব ভালো জিনিস না আসলে। রবীন্দ্রনাথ এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বহু আগেই। একটু যদি বলেন, এই তীব্র বাঙালি জাতীয়তাবাদ শেষ বিচারে সবাইকে নিতে পারবে কিনা? আমার কাছে যেটা, এখানে সাঁওতাল আছে, বাঁকুড়া আছে, অনেকে আছে। জি প্লিজ। আমার কাছে যেটা ব্যথিত করেছে, যেমন
হঠাৎ পশ্চিমবাংলায় বাংলার বিজেপি সমর্থকরা হিন্দিতে কথা বলা শুরু করে দিল। তারা নিজেদের মধ্যেও যখন কথা বলছে তারা হিন্দি ব্যবহার করছে এবং গর্বের সাথে, মানে কি ধরনের বিকৃত উচ্চারণ হলেও হিন্দিতে কথা বলছে। এই জন্য আমার ভয় হচ্ছিল যে বাংলাকে একটা সাবঅর্ডিনেট অঙ্গরাজ্য করার একটা প্রক্রিয়া ছিল এবং এরা কখনো বাংলার শুভকামনা চাইবে বলে আমার মনে হয়নি। আপনার যারা দেখতাম এই যে হিন্দু ভাষী জি প্রফেসর শাহাদুজ্জামান, ধন্যবাদ। আমরা একটু প্রফেসর শাহাবের থেকে শুনে তারপরে সুভাষদার কাছে যাব, প্লিজ। শাহাবানাম। আমার মনে হয় যে এটা মানে রিয়াকশনারি কিছু একটা হবে, এই কারণে যে বর্তমানে যে ভারতের যে পলিটিক্যাল সিস্টেমটা দাঁড়িয়েছে সেই জায়গার গতি প্রকৃতিটা একটা দিক থাকবে। প্রথম জিনিস হলো যে বিজেপির যে স্যাফরন পলিটিক্সটা আছে, এই স্যাফরন পলিটিক্সটার একটা মিক্সড রিয়াকশন। এর মানে এই না যে সর্বভারতীয়রা এই স্যাফরন পলিটিক্স বা হিন্দু ন্যাশনালিজমকে রিজেক্ট করেছে, সেটা না। কারণ বিজেপি তো ভোট দিয়ে, ভোটের মাধ্যমে 60% ভোটের মাধ্যমে এসছে, সুতরাং একটা বড় সিগনিফিকেন্ট মেজরিটির কিন্তু এটার প্রতি একটা সহানুভূতিশীলতা। এই জায়গাতে গিয়ে আপনি একটু খেয়াল করে দেখেন যে 2019-এ যে মহাগঠবন্ধনটা তৈরি করা, যেটা বেসিক্যালি অ্যান্টি বিজেপি র্যালি, এখানে কারা কারা ছিল? এখানে দেখেন এনসিপি চিফ ছিল শরদ পাওয়ার, ছিল ডিএমকে ছিল এমকে স্ট্যালিন, এইচডি দেবেগৌড়া, কর্ণাটকার কুমারস্বামী, যেটাকে ওই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, আবার অন্ধ্রপ্রদেশের যদি আপনি দেখেন যে চন্দ্রবাবু নাইডু, অল অফ দেম কে। এবং প্রত্যেকেই কিন্তু এই যে রিজিয়নাল পার্টিগুলি আছে তাদের হিন্দু ন্যাশনালিজম, সেটা তাদের কাছে সর্বভারতীয় ন্যাশনালিজমটা অনেক বেশি। অনেক ধন্যবাদ। আমি দুঃখিত, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে এসে এই আলোচনা আমরা কন্টিনিউ করব। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে। সঙ্গে থাকুন, ফিরছে এখনই। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার RTV সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আজ আলোচনায় অধ্যাপক সাহাব আপনি শেষ করতে পারেননি, জাতীয়তাবাদ প্রসঙ্গে আমরা বলছিলাম। আমি আর সময় নিব না, আমি ছোট করে ওটা বলি যে মহাগঠবন্ধনের ক্ষেত্রে যে জিনিসটা হলো, এটার কম্পোজিশনে যে শুধুমাত্র যে এই রিজিয়নাল দলগুলি না, তার মধ্যে আপনি যদি দেখেন যে মানে বদরুদ্দিন আজমল বলেন, ফারুক আব্দুল্লাহ বলেন, ওমর আব্দুল্লাহ বলেন, সবাই কিন্তু এটার সাথে চলে আসে। সুতরাং এখানে দেখেন যে দিস ইজ ট্রান্সেন্ডিং যে অনলি ওয়ান পার্টিকুলার টাইপ অফ ন্যাশনালিজম, বাট দে আর লুকিং ফরওয়ার্ড টু অ্যান ইন্ডিয়ান ন্যাশনালিজম, যেটা মানে আমার মনে হয় যেটা সর্বভারতীয় যত পলিটিক্যাল পার্টিগুলি আছে সেটাকে এক করে দেখে। ফলে তৃণমূলের সার্ভাইভাল বলেন বা ওয়েস্ট বেঙ্গলের যে হিস্টোরিক পজিশন আছে, মানে এবং আপনি যদি আজকের ন্যাশনাল কংগ্রেস দেখেন সেটারও উৎপত্তি করে। সুতরাং সব জায়গাতেই আলটিমেটলি এই ন্যাশনালিজমকে আপনি একভাবে যদি দেখেন তাহলে এটা প্রবলেম হবে, কিন্তু আপনি যদি এটাকে দেখেন ওভারঅল ইকোসিস্টেমের মধ্যে তাহলে ঠিক আছে। আমি ছোট্ট করে একটু অ্যাড করে দিই যেটা রুবায়েত ভাই, এই টোটাল যে আজকের যে রেজাল্টটা আসলো, এই ক্ষেত্রে আসলে ন্যাশনাল কংগ্রেসকে কিছু জিনিস অনুধাবন করতে হবে। নাম্বার ওয়ান যেটা হলো যে চিফ স্ট্র্যাটেজিস্ট, মানে অর্থাৎ মমতা ব্যানার্জির যে চিফ স্ট্র্যাটেজিস্ট আছেন, ওনার নামটা হলো যে প্রশান্ত কিশোর। তো প্রশান্ত কিশোর কিন্তু এই ইলেকশনের পরে একটা ছোট্ট মন্তব্য করেছেন, সেটা বলেছেন যে the Congress must realize it has a problem. Now ঠিক এই জায়গাতেই আমার কাছে যেটা মনে হয় যে কংগ্রেস যদি তাদের নিজেকে রিফর্ম না, প্রথম কথা তাদের পলিটিক্যাল অস্তিত্ব নিয়েই এক ধরনের বড় রকমের ডিবেট চলছে, দ্বিতীয়ত তাদের পলিটিক্যাল লিডারশিপ নিয়ে এখন দ্বিতীয় লেভেলের ডিবেট চলছে। সুতরাং তারা যদি নিজেদেরকে রিফর্ম না করে, তাতে দেখা যাবে যে হয়তো তারা অল ইন্ডিয়ান নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে হয়তো তারা তুলতে চাবেন। জি, অথবা সময় খুব কম, আমি একটু যাবো সুভাষিস একটু যদি বলেন যে একজন আরব দার্শনিক বলেছেন যে ঘোড়া দিয়ে এসে রাজ্য জয় করা যায়, শাসন করতে হয় ঘোড়া থেকে নেমে, এবং সেটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট। এই যে মমতা যে প্রতিশ্রুতি দিয়েছে, কতটা ডেলিভারি দিতে পারবে বলে আপনার মনে হয় সুভাষিস দা? না, মমতা সব সরকারি কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা মমতারও হয়তো থাকবে, কিন্তু এটা ঘটনা যে মমতা যে ধরনের
ওই জনকল্যাণমূলক প্রকল্পগুলো করেছেন সেটার একটা বার্ষিক টাকার হিসেবে প্রায় 12,000 কোটি টাকার মতো। স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, এই যে কাজগুলো করেছে এইগুলো তো বেসিক্যালি আগে লেফট বামপন্থীরা করতো, তো মমতা সেইটা নিয়ে নিয়েছেন, সেই মডেলগুলো নিয়ে নিয়েছেন। এবং এর ফলে যেটা হয়েছে যে মানে রাজ্যের সাধারণ মানুষ, ছেলে বা গরিব ছেলে মেয়ে, তাদের মধ্যে থেকে কিন্তু প্রচুর মানে ছেলেমেয়েরা উঠে আসছে আগের থেকে অনেক বেশি পরিমাণে। সেটা মাধ্যমিকের ওই ভালো ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখলেও বোঝা যায় যে গ্রাম থেকে প্রচুর ছেলেমেয়েরা আসছে। এটা শুরু হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু সেটা বেড়েছে। যেটা করার সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ তো একটা রাজ্য, দেশটা তো অনেক বড়, ফলে যেটা একটু আগে উনি বলছিলেন সে কথাটা ঠিক, যে যদি বিজেপির বিকল্প একটা জোট তৈরি হয়, এই আজকের যে রেজাল্ট, এর ফলে ওই বিকল্প জোটে মমতার গুরুত্ব বাড়বে, ভূমিকা বাড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক শাহেদুজ্জামান, যদি বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে মমতা থাকলে বরং তিস্তা চুক্তিতে বাধা তৈরি হয়, তা আমরা কিভাবে দেখবো এটাকে? না, এটা সত্যি না। মমতা তিস্তা, আমি এই প্রসঙ্গে একটা লাইন বলবো একটু প্লিজ নিশ্চয়ই। সেটা হচ্ছে গিয়ে এই বিষয়টা, এটা বাংলাদেশের লোকজনের মধ্যে একটা পারসেপশন আছে যে বিজেপি চাইছিল হয়ে যেত, মমতার জন্য করা গেল না, এরকম একটা পারসেপশন বাংলাদেশে আছে। প্লিজ। এটা নিয়ে আমার ধারণা দুই দেশের মধ্যে একটা খোলামেলা আলোচনা হওয়া দরকার। কারণ আমি যতদূর মানে সাংবাদিক হিসেবে জানি, তিস্তায় যে পরিমাণ জল আছে বলে বলা হয়, সেই সব তথ্যে অনেক গন্ডগোল আছে। একটা প্রস্তাব আছে যে আরো কিছু নদীকে যদি তিস্তার সঙ্গে জুড়ে জল বাড়ানো যায়, এবং সেটা হবে কি হবে না সেটা অন্য কথা, কিন্তু এটা নিয়ে খুব খোলামেলা ভাবে দুই দেশের মধ্যে আলোচনা দরকার। তিস্তায় মানে সাধারণভাবে তিস্তায় যা জল আছে, সেই জল আর যা জল আছে বলে খাতায় কলমে দেখানো হয়, এই বাস্তবের সঙ্গে খাতায় কলমের মধ্যে একটা আমি একমত, যতটুকু জল আছে তার ন্যায্য হিস্সা কি বাংলাদেশ পাচ্ছে কিনা। অধ্যাপক শাহেদুজ্জামান। হ্যাঁ, আমি মমতার যে ইলেক্টেড হয়ে, স্যার আমি দুঃখিত, একজন দর্শক বোধহয় ফোন দিতে চান, আমরা দেখি ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? আমার নাম তৃষা আক্তার, আমি নরসিংদী থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের সাথে যে সকল চুক্তি কিংবা প্রটোকল হয় তা তো সম্পূর্ণ কেন্দ্র নির্ভর। তো পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় এসেছে, এতে আদৌ আমাদের দেশে কোনো প্রভাব ফেলবে, যেহেতু সকল কিছু কেন্দ্র নির্ভর? তাছাড়া আমার কথা হচ্ছে এই যে সীমান্ত যে সমস্যাটা আছে, মানে এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় আসছেন, উনি কি এ ব্যাপারে কোনো কিছু করতে পারবে, কিংবা গঙ্গার যে পানি সমস্যাটা রয়েছে এটার জন্য? তৃষা, আমার মনে হয় আপনার কথার সুর এবং স্বর আমরা টের পেয়েছি। আপনি থাকুন, উত্তর দেওয়া হচ্ছে। অধ্যাপক শাহেদুজ্জামান, তিস্তা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা আমি বলতে যাচ্ছিলাম। তিস্তার ব্যাপারটা তো অবশ্য শুভেন্দুবাবু বলেছেন, তবে এটা আমার একটা কথা অ্যাড করার রয়েছে তিস্তা প্রসঙ্গে, যে আমরা সবসময় মমতাকেই তিস্তা বিষয়ে ভিলেন বানিয়ে ফেলি, এটা ঠিক না। মমতা যে অবস্থান নেয় তিস্তা প্রসঙ্গে, সেটা সরাসরি নেয়, রাগঢাক করেন না, আমাদের সাথে কোনো মিথ্যাচার করেন না। কিন্তু বিজেপির যে তিস্তা অবস্থান, এখানে কিন্তু অনেকটা মমতাকে ব্লেম করে তারা নিজেদের যে ব্যর্থতা সেটা থাকতে চায়। আমার মনে হয় না যে মমতা না আসলেও যে তিস্তা সমস্যা সলভ করতো বিজেপি, এটা আমার মনে হয় না। কেননা তিস্তার পানি ওই আপার রিচেসে টেনে নেওয়া হয়, আর গজলডোবাতেও টেনে নেওয়া হয়, এবং সেটা যদি বন্ধ না হয় অরিজিনসে, তাহলে তিস্তার পানি শেয়ার করার প্রশ্নই ওঠে না। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে অল্টারনেট এফোর্টস গুলা, সেটাই কাজ করবে। এখন আমি আরেকটা কথা বলতে চাই, যে মমতার আসার আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন মমতা কিন্তু আসামকে প্রভাবিত করতে পারবে, কারণ আসামের যে জিওপলিটিক্যাল নিডস গুলো, এক্সিস্টেন্সিয়াল নিডস গুলো, সেটা কিন্তু অনেক বেশি পশ্চিমবঙ্গ নির্ভর। এবং মমতা আসা মানে আসামের বাঙালিরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। কিন্তু আসামে তো বিজেপি আসলো, কিভাবে হবে নেগোসিয়েশন, কিভাবে হবে আলোচনা, কিভাবে হবে? আপনার আসামে যে উগ্র যে জাতীয়তাবাদটা, সেটা কিন্তু একমাত্র মমতার পক্ষেই সম্ভব রেস্ট্রেইন্ট টেনে আনা, এবং সেটা যে অত্যন্ত উপযোগী, কারণ আসামের তো আউটলেট নেই।
বাংলাদেশ ছাড়া আসামের হিন্টারল্যান্ড হচ্ছে, যারা হিন্টারল্যান্ড আমরা হচ্ছে আউটলেট, জি এবং বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সংযোগ ঠিক রাখতে হলে তাদেরকে অবশ্যই একটা সভ্য আচরণ করতে হবে। ওকে ওকে, অনেক ধন্যবাদ BJP প্রফেসর শাহিদুজ্জামান। আমাদের সময় খুব অধ্যাপক সাহাব যদি সংক্ষেপে একটু বলেন, এই যে বাংলাদেশি কার্ডকে ব্যবহার করা পশ্চিমবঙ্গের নির্বাচনে বলা হচ্ছিল যে পার হয়ে গেল অমিত শাহর কথা যে একটা পাখিও ঢুকতে পারবে না, বাংলাদেশ থেকে মানুষ তো দূরের কথা, প্লাস হচ্ছে বাংলাদেশিদেরকে যে নানান শব্দ উইপোকা ব্যবহার করা, এগুলা কতটা কাজে লাগলো আখেরে? আসলে এগুলা কি চলবে আরো সামনের সময়ে? অন্য রাজ্যের ক্ষেত্রে চলবে কিনা আসলে? ওয়েস্ট বেঙ্গল থেকে উত্তর দিয়েই দিয়েছে যে এটা আসলে কোনো কাজে লাগে না। কারণ মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনি যদি একদম হুগলি পর্যন্ত আসেন, যেখানে আসেন না কেন, প্রত্যেকটা পরিবারে দেখবেন যে কম বেশি কোনো না কোনো ভাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত। সুতরাং কে চাবে এই সম্পর্ক নষ্ট করতে? পার্ক স্ট্রিটে যাবেন, সবকিছু যত শাড়ির দোকান আছে সেটা আমাদের দ্বারাই আনফরচুনেটলি। আর আপনি যদি নিউ মার্কেটে যান, তাতেও দেখবেন বাংলাদেশি, হাসপাতালেও যান তাও দেখবেন বাংলাদেশি, তাই না? সুতরাং এটার উত্তর তাদের যে ব্যবসায়ী সম্প্রদায় আছে, তাদের যে হিন্দু সম্প্রদায় আছে, মুসলমান সম্প্রদায় আছে, সেটার উত্তরটা দিয়ে দিয়েছেন। যেটা আমি স্যারের সাথে শুধু একটু অ্যাড করে দিই 1 মিনিটে, যে মমতা ব্যানার্জি আসলে পরে তিস্তা ট্রিটি হবে কি হবে না। প্রথম কথা হলো যে বাংলাদেশের জন্য তিস্তা এই মুহূর্তে নাম্বার 1 এইজেন্ট। কেন? বাংলাদেশ তার যে ইন্ডিজিনাস সলিউশন আছে, টেকনোলজিক্যাল সলিউশন আছে, সেটার দিকে যাচ্ছে। সুতরাং এটা বিজেপির জন্য একটা পলিটিক্যাল কার্ড থাকতে পারে, নেগোসিয়েশন কার্ড থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু অন্য টেকনোলজিক্যাল সলিউশনের দিকে যাচ্ছি। সুতরাং এটা আমাদের জন্য এখন মেজর কনসার্ন না। 2 নম্বর হলো যে স্যারের সাথে একটু অ্যাড করে দিই যে ইন্ডাস্ট্রিটি যদি আপনি ধরেন, ইন্ডাস্ট্রিটিতে কিন্তু 2003 সালে জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাসেম্বলিতে কিন্তু এটাকে অ্যাব্রোগেট করার জন্য ডিসিশন নিয়েছে। এবং দ্বিতীয়ত যে আপনার লেজিসলেটররা 2016 সালে এটার বিরুদ্ধে এক ধরনের রেজলিউশন নিয়েছে, কিন্তু তাতে কি ইন্ডাস্ট্রিটি বন্ধ হয়েছে পাকিস্তানের সাথে? সুতরাং এই ধরনের যে টেকনিক্যালিটিস গুলি আছে, সেই টেকনিক্যালিটিস গুলি প্রায় মিস ইন্টারপ্রেট করা হয় এবং এটা মমতা ব্যানার্জির উপরে চাপিয়ে দেওয়া হয়। এখন মমতা ব্যানার্জি খুব স্বাভাবিকভাবে তার ন্যাশনাল ইন্টারেস্ট, প্রথম কথা ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট, দ্বিতীয় হলো তার ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল ইন্টারেস্ট বা ওয়েস্ট বেঙ্গলের ইন্টারেস্ট, সেটার বাইরে তো তিনি যাবেন না। এখন আমরা সেই ট্র্যাপে কেন ফল করি সেটা আমাদের প্রবলেম, আসলে সেটা একদম শেষ পর্যায়ে এখানে গ্রেটার ডিসকাশন হওয়া উচিত। একদম শেষ পর্যায়ে অধ্যাপক শাহিদুজ্জামান, লাস্ট 30 সেকেন্ড শেষ কমেন্ট। আমি কেমন পশ্চিমবঙ্গ আপনি আশা করছেন আমাদের জন্য? ওকে, লাস্ট 30 সেকেন্ড আমি বলবো যে ভারতের যে কোভিড সিচুয়েশন এমন একটা মারাত্মক পরিণতির দিকে যাচ্ছে যে এই সময়টায় ভারত এই নরেন্দ্র মোদীর পথে গেলে কোনোভাবেই কিন্তু ভারতের এই জীবন রক্ষা করা সহজ হয়ে উঠবে না। উত্তরপ্রদেশে যে নেতৃত্ব রয়েছে এবং অমিত শাহর মতো ব্যক্তি রয়েছে, মোদী এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে যদি তার সরকার চালাতে থাকে, তাহলে সে আন্তর্জাতিক ক্ষেত্রে কেন বাংলাদেশের সাথেও যে ভবিষ্যতে আলোচনায় বসলে সে তার আর শক্তি থাকবে না, তার সেই সামর্থ্য থাকবে না। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুভাষিস দা, লাস্ট 30 সেকেন্ড শেষ কমেন্ট যদি বলেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ইলেকশনের রেজাল্ট হয়েছে, এটাতে মনে হয়েছে, আমি আগেও বোধহয় কথাটা বলেছি, যে বাঙালি একটা বড় পরীক্ষায় পাশ করে। জি, শাহাব এনাম খান, লাস্ট 30 সেকেন্ড। যেটা আমি শহীদুজ্জামান স্যারের সাথে একটু অ্যাড করি, খুব স্বাভাবিক, এই কোভিড কিন্তু বড় রকমের ডিসিশন ফ্যাক্টর হবে এই বছরই, এটা একটা বড় রকমের ডিসিশন ফ্যাক্টর হবে এবং এইটা হয়তো বা পলিটিক্যাল পার্টিগুলির জন্য একটা বড় মাইলেজ হবে বিজেপির বিরুদ্ধে। তবে সবকিছুর শেষে যেটা বলছি যে সর্বভারতীয় নেতা হিসেবে মমতা ব্যানার্জিকে যদি উঠে আসতে হয়, কংগ্রেসকে একটা রিফর্মের মধ্যে দিয়ে যেতেই হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.